রাজনীতির ময়দানে কখনো কখনো চেনা অলিগলি বদলে যায়। এমন মুহূর্ত তৈরি হয় যখন দলের তরফেই বুঝিয়ে দেওয়া হয়, পারলে কিছু করে দেখাও। হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ঠিক তেমনই আবহ। এবারে এই কেন্দ্রে টলিউডের জনপ্রিয় মুখ হিরণময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা ঠিক তেমনই এক চমক দিতে চেয়েছে বিজেপি। খড়গপুর সদর থেকে 5 বছরের বিধায়কত্বের অধ্যায় শেষ করে হিরণ এবার পা রেখেছেন ভিন্ন মাটিতে। তাকে প্রার্থী করা হয়েছে এই শ্যামপুরে, যা কিনা গত বহু বছর ধরে তৃণমূলের দুর্গ বলে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় হিরণ জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত খড়গপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। একটি রাস্তার আলো লাগানোর ভিডিও পোস্ট করে যেন এই সম্পর্কেরই প্রতীক তুলে ধরেছেন। শ্যামপুর কেন্দ্রে এবার প্রার্থী বদন করেছে তৃণমূলও। বিধায়ককে সরিয়ে নদেবাসী জানাকে শ্যামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে শাসক দল। তবুও এবারের নির্বাচনও হেসে খেলে জিতে যাবে বলে আশাবাদী তৃণমূল। অন্যদিকে হিরণও জয়ের স্বপ্নই দেখছেন। কিন্তু হিরণের দ্বিতীয় বিয়ের মতো বিতর্কিত বিষয় এখনও গণগণে সমাজ মাধ্যমে, যা পদ্মপুর প্রার্থীর জন্য কিছুটা হলেও অস্বস্তিকর। 1951 সালে গঠিত শ্যামপুর বিধানসভা কেন্দ্রে একসময় কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে জোর লড়াই চলত। দুই দলই 4 বার করে জয়ী হয়েছে। শ্যামপুরের রাজনৈতিক ইতিহাস বলছে 2001 সাল থেকে তৃণমূল কংগ্রেস এখানে ধারাবাহিকভাবে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। 2021 সালের নির্বাচনে তৃণমূলের প্রার্থী কালীপদ মণ্ডল উল্লেখযোগ্য ব্যবধানে জয় পান। সংখ্যালঘু ও তফসিলি ভোটের সমীকরণ সব মিলিয়ে এই কেন্দ্রকে সহজে দখল করা যে কোনো বিরোধী দলের জন্যই কঠিন চ্যালেঞ্জ। কিন্তু রাজনীতিতে সমীকরণ বদলাতে সময় লাগে না, আর সেই সম্ভাবনাকেই সামনে রেখে এগোচ্ছে বিজেপি। এক নজরে দেখে নেব 2021 সালের শ্যামপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল। তৃণমূলের কালীপদ মণ্ডল পেয়েছিলেন 1,14,804 ভোট। বিজেপির তনুশ্রী চক্রবর্তী পেয়েছিলেন 83,293 ভোট। কংগ্রেসের অমিতাভ চক্রবর্তী পেয়েছিলেন 20,408 ভোট। হিরণ চট্টোপাধ্যায় নিজে শ্যামপুর কেন্দ্রে ম্যারাথন প্রচারের সূচনা করে দিয়েছেন। প্রথম দিনই শ্যামপুর যেন সাক্ষী থাকল এক অভিনব রাজনৈতিক আবহের। উৎসাহ, ভিড় আর প্রত্যাশা দেখা গেল মানুষের মধ্যে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই প্রচার যাত্রায় রাস্তার দুধারে ভিড় জমায় অসংখ্য মানুষ। কেউ কৌতূহল নিয়ে, কেউ সমর্থনের বার্তা দিতে, আবার কেউ শুধু কাছ থেকে দেখতে চেয়েছেন এই তারকা প্রার্থীকে। প্রচারের মাঝে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন হিরণ। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের শুভেচ্ছা ও সমর্থন গ্রহণ করেন। হিরণ চট্টোপাধ্যায় মুখোমুখি হয়ে বলেন, কোনো নেতা হয়ে নয়, ঘরের ছেলে হয়ে লড়বেন এই নির্বাচনে। বিজেপির দাবি, হিরণের এই প্রচার ঝড় তুলেছে শ্যামপুরে। শ্যামপুরের মানুষকে সঙ্গে নিয়ে বলে কিছু নেই। শ্যামপুরের মানুষের হাসপাতাল পেয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছে, আমাদের গাড়িয়ারা 58 থেকে কোনো টুরিজমের সঙ্গে ফেরি নেই। বন্ধুদের সঙ্গে অনেক বড় আর একটা জেলা এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তারকা খ্যাতি, জনসংযোগ আর আগের অভিজ্ঞতাকে হাতিয়ার করে কি হিরণ তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে পারবেন? অনেকের মতে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আর মাঠে নেমে কাজ করার ধরন যদি ঠিক থাকে, তবে অসম্ভবও সম্ভব হতে পারে। আবার অন্য এক অংশ মনে করছে, শ্যামপুরের জমিতে এতটুকুও সুবিধা করতে পারবেন না হিরণ। নতুন মাঠে সবকিছু বুঝে উঠতেই খেলা শেষ হয়ে যাবে। হিরণকে এখানে প্রার্থী করা নিঃসন্দেহে কৌশলী চাল বিজেপির। আর এই লড়াইয়ের ফলাফল ঠিক করবে হিরণের এই নতুন যাত্রা ইতিহাস গড়বে নাকি তৃণমূলের দুর্গ অটুট থাকবে। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ।
হাওড়ার শিবপুরের সরু গলি, পুরনো বাড়ি আর চায়ের দোকানে আড্ডা, সব মিলিয়ে রাজনীতির এক অন্য আলাদা মঞ্চ। এখানে ভোট শুধু দল দেখে হয় না, হয় সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তিতে। তাই পাড়ার ছেলে বনাম বহিরাগত, এই বিতর্কটা যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি আবেগের। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম এসেছে বালি থেকে উঠে আসা ডক্টর রানা চট্টোপাধ্যায়কে, যাকে দলবদল করে এখানে আনা হয়েছে। যার জেরেই বহিরাগত ইস্যুটা জোরালো করেছে বিজেপি। কারণ এবার টলিউডের পরিচিত মুখ রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী হিসেবে, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভরসা রেখেছে তাদের সংগঠনের শক্ত ভিত আর নতুন প্রার্থী কৌশলের উপর। বিজেপি সরাসরি তারকা প্রার্থী হিসেবে নামিয়েছে রুদ্রনীল ঘোষকে, যিনি পাড়ার ছেলে ইমেজকে সামনে রেখে ভোটের ময়দানে নেমেছেন। 2021 সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়েছিলেন মনোজ তেওয়ারি এবং তিনি জয়ীও হন। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল: প্রতিদ্বন্দ্বী মনোজ তিওয়ারি তৃণমূলের হয়ে, রতিন চক্রবর্তী বিজেপির হয়ে। ফলাফল: তৃণমূল প্রার্থী জয়ী। মনোজ তিওয়ারি 9300-র কাছাকাছি ভোট পান, জয়ের ব্যবধান 14,000 ভোট। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতেই হঠাৎ একটা প্রশ্ন ভেসে আসে, আপনার পাড়ার ছেলে রুদ্রনীলি এবার বিধানসভা নির্বাচনে অন্যতম স্টার প্রার্থী, ভোটটা তাকেই দেবেন তো? এই প্রশ্ন শুনলে অনেকেই হেসে ফেলবে, যেন লাভ এক্সপ্রেস ছবির সেই পরিচিত ডায়লগের উত্তরটা নিজে থেকেই তৈরি হয়ে যায়। কারণ এখানে ভোট শুধু মুখ দেখে হয় না, হয় কাজ এবং বিশ্বাসের উপর। আর সেই জায়গাতেই দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে বারবার, ভোটে হেরে যাওয়া রুদ্রনীল ঘোষ কি এবার সত্যিই জয়ের মুখ দেখবেন? শিবপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। একসময় এই এলাকা ছিল বামেদের শক্ত ঘাঁটি, কিন্তু সময় বদলেছে, রাজ্যের রাজনৈতিক হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এই কেন্দ্রেও শক্তি বাড়িয়েছে তৃণমূল। এখন শিবপুর কার্যত তৃণমূলের দখলে। এই প্রেক্ষাপটে রুদ্রনীলের লড়াইটা মোটেও সহজ নয়। 2021 সালে জেলায় মোট 16টি আসনের মধ্যে তৃণমূল জেতে 14টিতে, আর বিজেপি পায় মাত্র 2টি আসন। শতাংশের হিসেবে তৃণমূল প্রায় 87.5% আসনে জয়ী হয়, যেখানে বিজেপির ভাগ দাঁড়ায় 12.15%। এখানে তৃণমূলই এগিয়ে ছিল 85.88%। শিবপুরের নির্বাচনের আবহ গরম হতেই তীব্র আক্রমণে নামলেন রুদ্রনীল ঘোষ। শিবপুরের তৃণমূলের লুঠের ভোটে জেতা বিধায়ক যিনি ছিলেন মনোজ বাবু, যার নামে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেলার প্রয়োজন হয়নি। শিবপুর বিধানসভার মানুষ তারা তৃণমূলের বিধায়ক এবং তাদের টিমের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার ফেলেছিলেন, প্রমাণ দিয়েছিলেন। তাই তৃণমূল দল তাকে এখানে প্রার্থী করতে পারেনি, তিনি পালিয়ে গেছেন। তার বদলে বালি বিধানসভাতেও একই কাজ যিনি করেছেন, যিনি অকেজো বলেই পরিচিত, আমার কথায় নয়, তার বদলে শিবপুরের পাশের বালি বিধানসভায় তৃণমূল যে নতুন প্রার্থী দিয়েছে কৈলাস মিশ্র, তিনি নিজে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছেন যে এর আগের বিধায়ক ডক্টর রানা বাবু তিনি যে কাজ করেননি তার প্রতি যে রাগ রয়েছে আমায় ক্ষমা করে দেবেন। এ আমার কথা নয়। তাহলে তৃণমূলই স্বীকার করছে তাদের বালির বিধায়ক রানা বাবু, যাকে শিবপুরে পাঠানো হয়েছে, তিনি বালিতে কাজ করতে পারেনি বলেই তাকে বিতাড়ন করা হয়েছে। শিবপুরের বিধায়ক তিনি বিতাড়িত হলেন, দাঁড়ালেন না, তার বদলে মাইগ্রেটেড বিধায়ক, বাইরে থেকে আনা বিধায়ক, যিনি আর একটা বিধানসভাকে জ্বালিয়ে এসেছেন কাজ না করে। শিবপুরের মানুষ জানেন যে তাকে যদি শিবপুরে ভোট দেওয়া হয় তার মানে আবার জ্বালাতনে ফেলা নিজেদের। ইভেন যারা ভোটাররা রয়েছেন এখানে কেউ অ্যাকচুয়ালি আমাদের ভোটার নয়, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকা নিভৃতে চলার সহযোদ্ধা, যারা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না পশ্চিমবঙ্গকে, যারা ক্রিমিনালের রাজত্বে মরতে চায় না, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চাদের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চায় না, তারা সব এক হচ্ছেন পদ্মফুলের ঝান্ডার পাশে দলমত নির্বিশেষে। দুষ্কৃতী রাজ গড়ে ওঠা তৃণমূলের কল্যাণে এই অন্ধকারাচ্ছন্ন করতে চাওয়া যে শিবপুর,
তাকে যেন আমরা বিপদ মুক্ত করতে পারি মানুষের দাবি মেনে, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ, এমনকি যারা তৃণমূলের কট্টর সমর্থক ছিলেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং বলছেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র পারবে এই অন্ধকার দূর করতে সারা পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া থেকে তথা শিবপুর থেকে। শানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে তিনি তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন। নিজেকে ঘরের ছেলে দাবি করে রুদ্রনীল বলেছিলেন, শিবপুরের মানুষ বাইরের কাউকে মেনে নেবে না। বিদায়ী বিধায়ককে আক্রমণ করে তিনি অভিযোগ করেন তিনি মানুষের জন্য কাজ করেননি, তাই দল তাকে সরিয়েছে। পাশাপাশি তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করে বলেন, শিবপুরের মানুষ এই বোঝা বইবে না। হাওড়া জেলায় তৃণমূলের সংগঠন বেশ গভীরে, তা বোঝাই যায়। এই প্রেক্ষাপটে রুদ্রনীল ঘোষের লড়াইটা নিছক একটা সাধারণ নির্বাচন নয়, এটা একটা ন্যারেটিভের লড়াই। একদিকে ভূমিপুত্রের দাবি, অন্যদিকে সংগঠনের শক্ত ভিত। প্রশ্নটা তাই থেকেই যায় যে শুধু আবেগ আর পরিচিত মুখ কি তৃণমূলের এতদিনের জমাট ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে? হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।